নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। শবরতীর্থ রচনায় মহাশ্বেতা দেবী এক জায়গায় উল্লেখ করেছিলেন, মানুষ যেভাবে তীর্থে যায় আমি সেভাবেই ভারতের কিছু জায়গায় আদিবাসী এবং ব্রাত্য মানুষদের কাছে দীর্ঘদিন ধরে যাচ্ছি। আমি ওদের কাছে শিখতে যাই, শেখাতে যাই না। মানব সমাজ ওদের কিছুই দেয় না, তবুও ওরা বেঁচে থাকে। এটাই তো শেখার। ওরা সব পরিস্থিতির সঙ্গে লড়ে বেঁচে থাকতে পারে, এটাই কি ওদের দোষ? কেন এত সরল ওরা? তাই কি বারবার ভুলের খেসারত দেয় ওরা? ওরা ভূমিপুত্র, মাটিকে আঁকড়ে ধরে বাঁচে। কয়লা পড়ে শহরে গ্রামে ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলে, আর তার নিচে সঙ্গোপনে কালিমাখা জীবনের কাহিনী জমতে থাকে। এ রাজ্যের মোট বিদ্যুতের ৭৫% তৈরি হয় কয়লা পুড়িয়ে। দেশের অধিকাংশ কয়লা খনি আদিবাসী এলাকায়। আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্পে ৪১টি কয়লা খনির বাণিজ্যিকীকরণের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। दुनिया का दूसरा सबसे बड़ा प्रोड्यूसर हो, वो देश कोल का एक्सपोर्ट नहीं कर रहा है, बल्कि हमारा देश दुनिया का दूसरा सबसे बड़ा कोल इंपोर्टर है, कोल आयात करता है। बड़ा सवाल ये है कि जब हम दुनिया के लार्जेस्ट प्रोड्यूसर हैं, एक प्रकार से लार्जेस्ट प्रोड्यूसर के जो मेन ग्रुप हैं, हम उसमें से एक हैं। अगर ये सच्चाई है तो हम लार्जेस्ट एक्सपोर्टर क्यों नहीं हो सकते? এই প্রকল্পের সূচনা করে তিনি বলেন, শক্তি ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করতে সরকার বিরাট পদক্ষেপ করছে। 2 ধাপে মোট ৪১টি কয়লা খনি বেসরকারি হাতে তুলে দিতে ইলেকট্রনিক নিলাম প্রক্রিয়া চালু করল কেন্দ্র। आज जो ऑक्शन की शुरुआत हो रही है, वो हर स्टेक होल्डर्स के लिए विन विन सिचुएशन है। इंडस्ट्रीज को, आपको, अपने बिजनेस, अपने इन्वेस्टमेंट के लिए हम नए रिसोर्सेज मिलेंगे, नया मार्केट मिलेगा। इसके साथ ही राज्य सरकारों को बेहतर रेवेन्यू मिलेगा। देश की एक बड़ी आबादी को रोजगार मिलेगा। एक प्रकार से गरीबों की सेवा का काम कोयले से भी हो सकता है, इसका विश्वास पैदा होगा। यानी हर सेक्टर पर एक पॉजिटिव असर देखने को मिलेगा। और मैं जो फील कर रहा हूं, इसके कारण हमारे देश के गरीब इलाकों के और गरीब लोगों के सबसे ज्यादा आशीर्वाद हम सबको मिलने वाले हैं। এখন কি হবে? প্রশ্ন দেশ জুড়ে। আদিবাসীরা কয়লা খনির জন্য জল জঙ্গল ভিটের অধিকার হারান একটা সময়। ৯০-এর দশকে বিশ্ব ব্যাংকের একটি সমীক্ষা বলছে ১৯৪৭ সাল থেকে ওই সময় পর্যন্ত শুধু কয়লা খনির জন্যই ৪৫ লক্ষ মানুষ উৎখাত হয়েছেন। তারা না পেয়েছেন জমি, না পেয়েছেন ক্ষতিপূরণ। কয়লার অবৈজ্ঞানিক খনন বন্ধ করতে এবং শ্রমিকদের অমানবিক অবস্থা থেকে উদ্ধার করতে ১৯৭০ সাল নাগাদ কয়লা খনি জাতীয়করণ হয়। তাতে অবস্থা সামান্য বদলায়, কিন্তু এখন কয়লা খনি বেসরকারীকরণের ফলে কি প্রভাব পড়বে তাদের জীবনে? সাপ মুক্তি কি ঘটবে, নাকি আরো বড় অভিশাপ নেমে আসবে? কি হতে পারে চলুন বোঝার চেষ্টা করি। করোনা ভাইরাসের জেরে লকডাউন, তার ফলে আর্থিক ঘাটতি। এই ঘাটতি সামাল দিতে আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্পে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেই প্যাকেজের অঙ্গ হিসেবে কয়লা খনির বেসরকারীকরণ। বেসরকারীকরণের শেষ ধাপ সম্পূর্ণ হলো এবার।
সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুটি মত পাওয়া যায়। কেন্দ্রের এই সিদ্ধান্ত কয়লা শিল্পের ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব ফেলবে এমনটা আশা করছেন একাংশ। পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস এবং স্টিল মন্ত্রকের দায়িত্বে থাকা ধর্মেন্দ্র প্রধান বলেন, কম দামে যাতে কয়লা পাওয়া যায় এবং বর্তমান সময়ের থেকে যাতে অনেক বেশি পরিমাণে কয়লা উৎপাদন করা যায় সেদিকে নজর দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। সেই কারণেই কয়লা খাতে দীর্ঘমেয়াদী নীতি সংস্কার করা হয়েছে। বেসরকারি কোম্পানিকে কয়লা খাদানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি উভয় সংস্থা কয়লা উৎপাদনে কাজ করবে। প্রধানমন্ত্রীর ঘোষিত প্যাকেজ বন্টনের দায়িত্বে ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কয়লা উত্তোলন করবে বেসরকারি সংস্থা। কয়লার ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ 50,000 কোটি টাকা বরাদ্দের কথা বলেন তিনি জানান, দেশে বিপুল পরিমাণ কয়লা রয়েছে। খনি এলাকায় উচ্ছেদের জন্য ক্ষতিপূরণ বাবদ 50,000 কোটি টাকা দেওয়া হবে। নতুন করে 500টি কয়লা ব্লকে বেসরকারি উত্তোলনে ছাড়পত্র দেবে সরকার। কয়লা শিল্পে বেসরকারীকরণ নিয়ে সরব হয় বিরোধীরা। কয়লা খনি বেসরকারি হাতে চলে গেলে বিদ্যুৎ সহ অন্যান্য ক্ষেত্রে কয়লার যোগান ও দাম নির্ধারণ করবে কে? সরকারি নিয়ন্ত্রণ না থাকলে কয়লা ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি রুখবে কে? কংগ্রেস প্রশ্ন তুলছে, আগেই বেশ কিছু কোল ব্লকে দেশের একটি বা দুটি শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে কোল ব্লকের কয়লা উত্তোলন। এখন নতুন করে আরো 41টি কোল ব্লক বেসরকারীকরণ কি অপর কোনো গোষ্ঠীকে লাভ পাইয়ে দেওয়ার লক্ষ্যে? এক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হলো না কেন? সংসদকে এড়িয়ে এই সিদ্ধান্ত কতটা বৈধ? সরকারের পাল্টা বক্তব্য, সবটাই কয়লা উৎপাদনে আত্মনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে। যতটুকু প্রয়োজন ততটুকু কয়লাই বাইরে থেকে আনা হবে। এ তো গেল দাবি পাল্টা দাবির কথা। কেন কয়লার জাতীয়করণ করা হয়েছিল? কবে করা হয়েছিল? কোন প্রেক্ষিতে করা হয়েছিল? বর্তমান সিদ্ধান্ত বুঝতে গেলে ইতিহাসের পাতা উল্টোতেই হবে। 50-এর দশকের থেকে শুরু করে 1973 সাল পর্যন্ত কয়লা খনির জাতীয়করণ প্রক্রিয়া সম্পন্ন হয়। জাতীয়করণের পেছনে যে কারণগুলি দেখানো হয়, সেই সময় বিভিন্ন শিল্পে যে ব্যাপক কয়লার চাহিদা তৈরি হয়েছিল তার সাথে তাল মিলিয়ে কয়লার যোগান অব্যাহত রাখতে প্রয়োজনীয় অর্থলগ্নির ব্যবস্থা করা। জাতীয় সম্পদের ক্ষতি বন্ধ করার প্রয়োজনে জাতীয়করণ জরুরি ছিল, কারণ বেসরকারি উদ্যোগ এত লাভ করার মানসিকতা থেকে কয়লা তুলছিল, যার ফলে অনেক প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছিল। কয়লা তোলার সময় শ্রমিকদের নিরাপত্তার ঠিকমতো ব্যবস্থা করতে। 4. কয়লা শ্রমিকদের জীবনযাপনের মান উন্নত করতে। 5. পরিবেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইত্যাদি। কোকিং এবং নন কোকিং মিলিয়ে সমস্ত ধরনের কয়লা খনি জাতীয়করণ করা হয় 1973 সালের 1 মে। তারপর পেরিয়ে গেছে 47টা বছর। এখন কি? মোদী সরকার 2015 সালে কিছু বেসরকারি শিল্প সংস্থাকে তাদের চাহিদা মতো কয়লা উত্তোলনের অনুমতি দেয়। সেই থেকে শুরু। তারপর 2018 সালে কয়লা খনি জাতীয়করণ আইন বাতিল করা হয়। কয়লার উপর সরকারি সংস্থা কোল ইন্ডিয়ার একচেটিয়া আধিপত্য খর্ব করা হয়। ধীরে ধীরে পুরোপুরি বেসরকারীকরণের পথে হেঁটে এক এক করে পদক্ষেপ নেওয়া হয়। এই সিদ্ধান্ত কি আদৌ প্রয়োজন ছিল? উঠছে প্রশ্ন। কয়লা উত্তোলনের জন্য তো সরকারের আধুনিক পরিকাঠামো রয়েছে, তাহলে কেন? এই সিদ্ধান্তে কয়লা শ্রমিকদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে কি? এই নিয়ে প্রশ্ন তুলে 8টি শ্রমিক ইউনিয়ন সারা দেশ জুড়ে 2রা জুলাই থেকে 4ঠা জুলাই পর্যন্ত ধর্মঘটের ডাক দেয়। তাদের আশঙ্কা, ব্যক্তি মালিকানা শিল্পায়নের নামে পরিবেশ ও শ্রমিকদের কোনো অধিকারের তোয়াক্কা না করে কয়লা তুলে আনলে উচ্ছেদ হতে পারেন 41টি কয়লা ব্লকের হাজার হাজার আদিবাসী ও অন্যান্য শ্রমজীবী মানুষ। কোল ইন্ডিয়া সরকারি কোম্পানি হওয়ায় এটিকে বাঁচিয়ে রাখার কোনো দায়ী থাকবে না পরবর্তীকালে। কর্মহীন হয়ে পড়বেন প্রায় 3 লক্ষ শ্রমিক। আদিবাসী মানুষ এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে বলে মনে করছেন একাংশ। কোল কোর্স নামক একটি তথ্যচিত্রে কয়লা খননে মুক্ত বাজার অর্থনীতি আমদানির ফলে কি কি অভিশাপ নেমে এসেছিল সেখানকার শ্রমিকদের জীবনে তাই তুলে ধরা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, যে সংস্থাকে কয়লা খননের অনুমতি দেওয়া হয়েছে তাদের কয়লা খননে কোনো অভিজ্ঞতাই নেই।
10.7 কোটি টাকার ওই দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছেন শাসক দলের মন্ত্রী সহ বিরোধী দলের তাবড় নেতারা। তা নিয়ে বিস্তর হইচই, কিন্তু অন্ধকারে থেকে গিয়েছেন জল জমি জঙ্গলের অধিকার হারানো লক্ষ লক্ষ আদিবাসী। ছবিটিতে অবশ্য সমাধানের কথা কিছু নেই। দুটি সুপারিশ রয়েছে। এক, জল জমি জঙ্গলের অধিকারের বিষয়টা মেনে নিয়ে আইনি ক্ষতিপূরণ দিতে হবে এবং কয়লার ব্যবহার কমিয়ে আনার জন্য জল, বাতাস, সূর্যলোক থেকে অনেক বেশি পরিমাণে অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দিতে হবে। তা না হলে কয়লার অভিশাপ থেকে মুক্তি নেই। जो गरीब तबके लोग हैं, शुरू से लेकर आज तक बेचारे बिल्कुल असहाय, गरीबी से तंग, बेरोजगारी तो काफ़ी हद तक बढ़ चुकी है। यहाँ तक कि खाने पीने के लिए व्यवस्था बेचारे लोग नहीं कर पाते हैं। कानून बनना चाहिए कि जिसकी ज़मीन है उससे पूछ के उसका रेट तो तय होना चाहिए। बाहर के लोग आके काम कर रहे हैं, इसका भी फायदा लोगों को नहीं मिल रहा है। पर्यावरण में प्रदूषण होगा, ये तो टिकरी वालों को ही मिलेगा। किसान से कौन पूछता है? किसान से कोई नहीं पूछ रहा है। यहाँ के जड़ी बूटी, महुआ और तेंदुपत्ता ये सब विनाश हो जाएगा। इसका साधन जो उनको रोजगार मिलता है, रोजगार समाप्त हो जाएगा। भाई पानी नहीं होगा तो जीना उनका हराम हो जाएगा, परेशानी होगी, बढ़ेगी। जमीन नहीं बची, सब अधिग्रहण कर लिया गया है। हमारा जमीन गया और हमारे जमीन पर कब्जा कर लिए सरकार। किसी को न सर्विस मिला और न रहने का कोई साधन दिया। 40/60 से अलावा कोई साधन न दिया, न पानी का साधन, न आवास का साधन, न रोड का साधन, न नाला का पानी पीना पड़ता है और उसी में नहाना, उसी में कपड़ा साफ करना सब। मुआवजा में भी यहाँ पे काफ़ी संशय है, सभी को मुआवजा नहीं मिला है। 30 सालों में परियोजना आज तक हमको पीने के लिए शुद्ध पानी तक नहीं दे पाया। चिड़ियाघर में जानवरों को भरपूर जगह मिलता रहने के लिए, और हम 4 भाइयों का परिवार 40/60 में जानवर से बदतर जीवन जी रहे हैं। तो प्रशासन भी धमकी देती है लोगों को, तुमको जेल, उसको नहीं कहती है कि तुम इन लोगों को ड्यूटी दो, नहीं तुमको जेल भेज देंगे। और पब्लिक को लाठी लेकर भाजते हैं, तो अन्याय हो रहा है हम लोग के साथ। তথ্যচিত্রের বাস্তবতা কি মানুষের জীবনে নেমে আসবে জানা নেই, তবে জানার চেষ্টা করছি। নিলাম করা 41টি ব্লকের মধ্যে 20টি ঝাড়খণ্ড, বাকিগুলি ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং উড়িষ্যার গভীর জঙ্গলে অবস্থিত। প্রত্যেকটি জঙ্গল এলাকা অসংখ্য নদী, নালা, বন্যপ্রাণী ও জৈব বৈচিত্র্যে ভরপুর। ছত্তিশগড়ের হাসদেব অরণ্যের মধ্যে 4টি কয়লা ব্লক, 87% জঙ্গল এলাকা ধ্বংস করবে। মহারাষ্ট্রের বন্দের এবং মধ্যপ্রদেশের গিটিটোরিয়া পূর্ব কয়লা খনি এলাকার 80% ও ঝাড়খণ্ডের কোল ব্লক এলাকার মধ্যে 55%ই ঘন জঙ্গল। পরিবেশ কর্মী ও বনকর্মীদের আন্দোলনের ফলে ইউপিএ সরকারের আমলে পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ এইসব ঘন জঙ্গল এলাকাকে গো জোন ও নো গো জোন হিসেবে চিহ্নিত করেন। নো গো জোন এলাকায় কয়লার খনন নিষিদ্ধ করেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় গো ও নো গো জোনের নীতি দুর্বল হতে থাকে। 2012 সালে প্রথম বন্টন হওয়া 204টি কয়লা ব্লকের মধ্যে 100টিরও বেশি ব্লকের অবস্থান ছিল নো গো জোন এলাকায়। নো গো জোন এলাকায় আদৌ কয়লা খননের দরকার ছিল কিনা উঠছে প্রশ্ন। দেশ মাতার বক্ষে জায়গা প্রচুর, জঙ্গলমহল তো রয়েইছে। অল্প শিক্ষিত সরল আদিবাসীদের কথা ভাবা হবে এমনটাই আশা করছেন অনেকে। Commercial mining of coal on a revenue sharing basis would help more coal availability and also more coal availability at market prices. Liberalized entries will be allowed for people to participate.
for a range of coal blocks, and for those who produce well before the deadline, incentives also will be given. So, regulations are required, and this line you would recall I have said day before yesterday, I have also said yesterday, regulations are required when there is a shortage. But this country has got abundant coal, and we've been regulating it, suffocating it from producing ample quantity of coal which will be required by the industry. Economy can be benefiting from this kind of opening up. Of course, we are conscious that coal is not so environment friendly. So, in order to have coal converted into gas, we are providing incentive so that coal is also used, but the environment commitments of India are honored, and we benefit from gasification of coal. And also, the coal bed methane also will be auctioned, so that these coal beds which are with Coal India but untapped also can benefit the country. So the coal bed methane extraction also will happen through auctioning. সরকারের দাবি কয়লা বেসরকারীকরণের লাভ হবে আদিবাসীদেরই। লাভ কতটা হবে তা সময় বলবে। সোজা সরল মুখগুলি যেমন জান দিয়ে ভালোবাসতে জানে, তেমনি প্রয়োজনে আন্দোলনেও নেতৃত্ব দেয়। 1855 সালে অধিকার আদায়ে তাদের আন্দোলন নতুন করে মনে করাতে হবে না নিশ্চয়ই, ঠিক কিনা? এবার আসি আরো একটি বেসরকারীকরণের গল্পে। ভারতীয় রেল দেশের মেরুদণ্ড, আর সরকার সেটাই কেড়ে নিচ্ছে। আর যা আছে সব কেড়ে নিন, কিন্তু মনে রাখবেন দেশবাসী জবাব দেবে। বক্তা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। 109টি রুটে চলা 151টি ট্রেন পরিচালনার ভার বেসরকারি হাতে দিতে চায় রেল মন্ত্রক। দরপত্র চাওয়া হয়। 35 বছরের লিজে এই পরিচালন ভার নিতে পারবে বেসরকারি সংস্থাগুলি, এমনটাই বলা হয়েছে। ইতিমধ্যেই জানা গেছে প্রথম দফার নিলামে অংশ নেওয়ার জন্য পরিকাঠামো এবং পরিবহন শিল্পে যুক্ত 20টি সংস্থা আগ্রহ দেখিয়েছে। এদের মধ্যে বরাত পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে 3টি ভারতীয় সংস্থা এবং 2টি বিদেশি সংস্থা, আদানি গ্রুপ, এসএল গ্রুপ, টাটা ও 2টি বিদেশি সংস্থা। যার হাতেই যাক রেল, এই সংস্থাগুলি মানুষের স্বার্থ কতটা দেখবে সেটাই দেখার। সংস্থাগুলি জনস্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নিলে তা আটকাবে কে, উঠছে প্রশ্ন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে 30,000 কোটি টাকার রাজস্ব আদায় হবে কেন্দ্রের। এই উদ্যোগের সমালোচনায় রাহুল গান্ধী। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করেন, এবার গরিবের রেল বেসরকারীকরণের পথে। আপনার কথা এবং কাজ সবসময় উল্টো পথে হাঁটে। যদি প্রধানমন্ত্রীর কথায় কোনো মূল্য না থাকে, তাহলে দেশ কোন রাস্তায় যাচ্ছে তা আপনারা আন্দাজ করতে পারবেন। এই টুইটের সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর বারাণসীর একটি জনসভার ভিডিও টুইট করেন। जो लोग अफवाहें फैला रहे हैं कि रेलवे का प्राइवेटाइजेशन हो रहा है, वो सरासर गलत है। বিরোধীরা এই ইস্যুতে ঝাঁপিয়ে পড়ে। পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সলিম রেলমন্ত্রী পীযূষ গোয়েলের বক্তব্য তুলে ধরে বলেন, अब की बार झूठी सरकार। मैं साधन का ध्यान सरकार की उस योजना की तरफ खींचना चाहती हूँ जिसमें रेलवे की 6 उत्पादन इकाइयों का कंपनीकरण किया जाने वाला है। इस योजना के प्रथम चरण में रायबरेली की मॉडर्न कोच फैक्ट्री होगी। अध्यक्ष महोदय, जो कंपनीकरण यानी कॉर्पोरेटाइजेशन का असली मायने नहीं जानते हैं, मैं उन्हें यह बताने की इजाज़त चाहती हूँ कि कंपनीकरण दरअसल निजीकरण की शुरुआत है। यह देश की अमूल्य संपत्ति कौड़ियों के दाम चंद निजी हाथों के हवाले करने की, इससे हजारों लोग बेरोजगार हो जाते हैं। এ তো গেল রাজনীতির কচকচানি। মানুষের তাতে কি লাভ লোকসান, সেই হিসেবটা এবার দেখব। রেল বেসরকারীকরণ নিয়ে রেল মন্ত্রকের যুক্তি, পরিষেবা আরো আধুনিকীকরণ হবে,
যাত্রীরা আরো বেশি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে, রেল কারখানার সংখ্যা বাড়বে। কি কি অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে? বেসরকারি সংস্থার হাতে গেলে ভাড়া বাড়বেই, যাত্রী ভাড়ার মাধ্যমে তারা মুনাফা তুলবে। ভাড়া বাড়লে সব স্তরের মানুষ রেল যাত্রা করতে পারবেন কিনা থাকছে প্রশ্ন। অবাধে হবে কর্মী সংকোচন। নিরাপত্তার বিষয় কি আদৌ গুরুত্ব পাবে? রেল বেসরকারীকরণ হলে শুধু মেল এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়বে এমনটা নয়, লোকাল ট্রেনগুলিও এর থেকে ছাড় পাবে না। এদেশের কোটি কোটি মানুষ যারা নানান প্রয়োজনে শহরে যান, লোকাল ট্রেনে গাদাগাদি করে তুলনামূলক কম ভাড়ায় যাতায়াত করেন, সস্তায় সবজি বিক্রি করেন, তাদের কি হবে? মানুষের রোজগার কি আরো তলানিতে যাবে? বাজার সংকট কি আরো বাড়বে? সেই আবার ফিরে এলাম মানুষের কথায়, যাদের কথা দিয়ে শুরু করেছিলাম আজকের এপিসোড। আদিবাসী হোক বা ট্রেনে করে সবজি বিক্রি করতে যাওয়া মানুষটা, বেসরকারীকরণের সিদ্ধান্ত এদের জীবন জীবিকায় নেতিবাচক প্রভাব যেন না ফেলে। তাদের পরিশ্রমেই তো দেশ চলে, তাদের বঞ্চিত করে ভারত ভালো থাকবে না। সাম্যের অধিকার প্রতিষ্ঠিত হলে তবে তো জগৎ সভায় এগিয়ে থাকতে পারবে দেশ। মানুষের স্বার্থ সুরক্ষিত থাকলে তবেই তো এগোবে ভারত। আমরা উদার কণ্ঠে বলবো, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ঠিক কিনা? আজ এই পর্যন্তই। ঠিক কিনা দেখুন প্রতি শনি ও রবিবার রাত ঠিক ৯টায়। নমস্কার।